বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স চূড়ান্ত পর্বের ছাত্ররা স্বাগত জানাই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা কোর্সের পঞ্চম ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় ছাত্ররা, আমরা আজকে লেনিন এর রাষ্ট্রচিন্তার তৃতীয় এবং সমাপ্তি ক্লাস করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব। তোমাদের লেনিন সংক্রান্ত প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে লেনিন তার সাম্রাজ্যবাদী ভূমিকায় অবতীর্ণ হন এবং প্রথম বিশ্বযুদ্ধকে একটি সাম্রাজ্যবাদী যুদ্ধ হিসেবে চিহ্নিত করে, বিশ্লেষণ করে সেই পরিসরে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে বিপ্লব এর মাধ্যমে প্রলেতারিয়েতের এক নায়কত্ব কায়েমের মধ্যে দিয়ে সমাজতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া, সেইটির ভবিষ্যৎবাণী করেন। লেনিন সেই কালজয়ী দার্শনিক যিনি শুধু চিন্তার জগতে বিচরণ করেননি, যিনি চিন্তাকে বাস্তবের পটভূমিতে রূপায়িত করেছেন। বলশেভিক বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রূপকার এই লেনিন। তার সাম্রাজ্যবাদী তত্ত্বপ্রিয় ছাত্ররা মূলত যে বইটিতে তিনি আলোচনা করেছেন, সেই বইটির নাম ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম, এবং স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থেও তিনি এই সাম্রাজ্যবাদী তত্ত্ব নিয়ে আলোচনা করেন। এই তত্ত্বে তার মৌলিক দৃষ্টিভঙ্গি ও অসাধারণ বিশ্লেষণী ক্ষমতার প্রয়োগ দেখা যায়। এই তত্ত্ব প্রণয়নে তিনি প্রেরণা পেয়েছিলেন ব্রিটিশ চিন্তাবিদ জে.এ. হবসনের ইম্পেরিয়ালিজম এবং জার্মান সোশ্যাল ডেমোক্র্যাট রুডলফ হিলফার্ডিংয়ের দ্য ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থ থেকে। প্রিয় ছাত্ররা, আসো আমরা এই তত্ত্বের আলোচনায় প্রবেশ করি। মার্ক্সকে আলোচনার পরিসরেই আমরা দেখেছি রাষ্ট্রের চরিত্র ব্যাখ্যায় মার্ক্স রাষ্ট্রকে শ্রেণী বৈষম্যের হাতিয়ার এবং রাষ্ট্রের পরিসরে যে শ্রেণী দ্বন্দ্ব সবসময় চলতেই থাকবে, বুর্জোয়া গ্রুপের বিপরীতে প্রলেতারিয়েত গ্রুপের, সেই যে ভাবনা, তার উপরেই লেনিনের ভাবনার ভিত্তি প্রতিষ্ঠিত। এবং এই যে ভাবনা, সেটিকে নতুন পরিসরে তিনি নিয়ে আসেন। মার্ক্স উত্তর সময়ে বিংশ শতাব্দীর শুরুতে যে পুঁজিবাদের যে চূড়ান্ত বিস্তার, সাম্রাজ্যবাদ, সেই বৈশ্বিক পরিসরে। প্রিয় ছাত্ররা, 20 শতকের শুরুতে পুঁজিবাদের আরও বিকাশ ঘটে এবং তাতে করে সাম্রাজ্যবাদ যে নগ্ন ও উগ্র চেহারা নিয়ে আবির্ভূত হয়, তা মার্ক্স দেখে যেতে পারেননি। মার্ক্সের মৃত্যুর পর ঘটনা প্রবাহ যেভাবে চলতে থাকে, তাতে মার্ক্স যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পুঁজিবাদের চূড়ান্ত পরিণতিতে পুঁজিবাদের অন্তর্নিহিত দুর্বলতার কারণেই পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে এবং সমাজতন্ত্রে উত্তরণ ঘটবে, সেই যে বিষয়টি, সেটির সত্যতা আর নির্ভুলতা নিয়ে সংশয়, প্রশ্ন দেখা দেয়। কারণ এই যে পরিসরে, এই সময়ে মধ্যবিত্তরাও, বিকাশমান মধ্যবিত্তরা, তারা ধনতান্ত্রিক যে পুঁজিবাদী গ্রুপ, তাদের সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে তাদের জীবন মান উন্নত করে চলছিল। এবং আন্তর্জাতিক শ্রমিক শ্রেণী, বিশ্বের দেশে দেশে প্রলেতারিয়েতের যে এক হয়ে ওঠার বদলে তারাও এই সাম্রাজ্যবাদী যুদ্ধে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে, তার রাষ্ট্রের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছিল। সেই যে পরিসর, সেখানে
স্বল্পোন্নত দেশগুলোতে উপনিবেশের পূর্ণ আধিপত্য যাতে বজায় রাখতে পারে সেই কারণে এই দুই শ্রেণী রাষ্ট্রের হয়ে কাজ করছিল, যেটি রাশিয়াতেও সেই সময়ে ঘটছিল। এবং এই সাম্রাজ্যবাদী শক্তির দাপট যতই বৃদ্ধি পাচ্ছিল, উপনিবেশগুলোতে প্রলেতারিয়েদের এবং জনগণের অবস্থা ততই শোচনীয় হচ্ছিল। পুঁজিবাদের অভূতপূর্ব বিকাশ এবং বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠা অর্জনের যে উদগ্র বাসনা, তা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক চেহারাকে বদলে দিয়েছিল। পুঁজিবাদের চরিত্র এবং পুঁজিবাদের আচরণ এই দুই বদলে যাওয়ায় প্রলেতারিয়েদের রণকৌশল বদলানোর পরিসর সৃষ্টি হয়েছিল। পুঁজিবাদের এই নতুন চেহারা দেখে লেনিন নতুন দিক স্থিতি নির্ণয় করতে বসলেন। সাম্রাজ্যবাদের পরিপ্রেক্ষিতে ও সাম্রাজ্যবাদী যুগে মার্ক্সবাদের বিশ্লেষণ ও প্রয়োগ মার্ক্সীয় তত্ত্বে লেনিনের বিশেষ অবদান। প্রথম বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি আর চরিত্র নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে লেনিন এই যুদ্ধকে পুরোপুরি সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে বর্ণনা করেন এবং সাম্রাজ্যবাদী পুঁজিবাদ তত্ত্ব গঠন করেন। এছাড়া এই জরুরি অবস্থায় সমাজতন্ত্রে উত্তরণের জন্য সঠিক কৌশল কি হবে সেইটি নিয়ে তিনি তার এই তত্ত্বের মধ্যে দিক নির্দেশনা দেন। প্রিয় ছাত্ররা, সাম্রাজ্যবাদ এ বিষয়ে তোমরা তৃতীয় বর্ষেই আন্তর্জাতিক রাজনীতিতে পড়েছ। যে কোনো আমি খুব সংক্ষেপে শুধু বলি, মর্গান্তু যেভাবে বলেছিলেন, ইম্পেরিয়ালিজম ইজ এ টেন্ডেন্সি of the expansion of state power beyond its borders। এক জাতির উপর অন্য জাতির প্রকাশ্য বা প্রচ্ছন্ন, প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপকে বলে সাম্রাজ্যবাদ। তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই সাম্রাজ্যবাদীর শক্তির অস্তিত্ব কিন্তু বিভিন্ন সময়ে বহু আগে থেকেই ছিল। আধিপত্য ও প্রভুত্ব বিস্তারের আকাঙ্ক্ষা, পররাজ্যের লোভ, অর্থনৈতিক বাণিজ্যিক সুবিধা অর্জন, সর্বোপরি ক্ষমতার লালসা সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটিয়েছে বিভিন্ন কালে। ইতিহাসের পথ পরিক্রমায় এক সাম্রাজ্যের পতন হয়েছে, নতুন সাম্রাজ্য স্থাপিত হয়েছে। এভাবে পৃথিবীতে অনেক আগে থেকেই সাম্রাজ্যবাদের বিস্তার ছিল। যেটি হয়েছিল সেটি হচ্ছে বিংশ শতাব্দীর শুরুতে এর নতুন মাত্রা যোগ পেয়েছিল। লেনিন এই সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা এর সংক্রান্ত যে বক্তব্য দেন সেটি হচ্ছে, পুঁজিবাদ উন্নতি লাভ করতে করতে এমন একটা স্তরে উপনীত হয় যে একচেটিয়া কারবার ও মহাজনী পুঁজি নিজেদের সুপ্রতিষ্ঠিত করে ফেলে। পুঁজিবাদের এই স্তরকেই সাম্রাজ্যবাদ বলা হয়। এ পর্যায়ে পুঁজি রপ্তানি সর্বাধিক গুরুত্ব পায়, আর আন্তর্জাতিক ট্রাস্টগুলির মধ্যে পৃথিবীকে ভাগ বাটোয়ারা করা শুরু হয়। বৃহৎ শক্তিগুলি তাদের নিজস্ব বাজার এবং আর্থিক সুবিধা সম্প্রসারণে পৃথিবীকে ভাগ করে ফেলে। পুঁজিবাদের যে মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য, তার প্রত্যক্ষ অস্তিত্বের জন্যই সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায় অতিক্রম করে পুঁজিবাদ সাম্রাজ্যবাদে উপনীত হয়েছে। আমরা একটি স্লাইড দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজি পরবর্তীতে শিল্প পুঁজিতে রূপান্তরিত হয়েছে, ব্যাংক পুঁজি, তারপর লগ্নি পুঁজি, এভাবে মনোপলি বা একচেটিয়া পুঁজির উদ্ভব হয়েছে, যা পুঁজিবাদের সর্বোচ্চ স্তরে চলে এসেছে এবং সেইটিকেই সাম্রাজ্যবাদ বলে চিহ্নিত করা হয়েছে। বস্তুত মূলধনের ক্রমাগত পুঞ্জীভবন থেকে সাম্রাজ্যবাদের জন্ম হয়।
দ্রুত শিল্প বিকাশের ফলে পুঁজিপতিরা আভ্যন্তরীণ বাজার ছেড়ে বিশ্ব বাজারে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করতে থাকে এবং প্রচুর মুনাফার অধিকারী হয়। পরবর্তীতে পুঁজিপতিরা মূলধন রপ্তানিও আরম্ভ করে। এভাবে সাম্রাজ্যবাদের জন্ম হয়। এটি আর্থ পুঁজিবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি মারমুখ ধরনের সম্প্রসারণবাদী কাজ, পুঁজির রপ্তানির মধ্যে দিয়ে লাভ অর্জন। এই যে প্রক্রিয়া, এর তিনটি ফলাফল প্রিয় ছাত্ররা। প্রথমত, এর মাধ্যমে পুঁজিপতিরা উপনিবেশবাসীদের উপরে শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখে। ফলে উপনিবেশবাসীদের দুর্দশা চরমে ওঠে। এমনকি পুঁজিপতিরা এই উপনিবেশবাসীদের শাসন সংক্রান্ত যে পদ্ধতি বা তাদের যে স্বাধীনতা, সেটিকেও ধ্বংস করে দেয়। আমরা ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই অভিজ্ঞতা আমাদের পূর্বপুরুষেরা অর্জন করেছে। দ্বিতীয়ত, বিভিন্ন জাতির মধ্যে এই উপনিবেশ স্থাপন, বাজার সম্প্রসারণের এই প্রক্রিয়ার মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বাধে। কারণ উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারজাতকরণের লক্ষ্যে পুঁজিবাদী শক্তিগুলি ঔপনিবেশিক বিস্তারে আগ্রহী হয়ে ওঠে। এর ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং তার ফলে অনিবার্যভাবে দ্বন্দ্ব, সংঘর্ষ এগুলি, এবং এই জাতীয় পর্যায়ে এই যে সংঘর্ষের রূপ, এটি বৈশ্বিক রূপ ধারণ করে। তৃতীয়ত, লেনিনের ধারণা সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য বিস্তারের সাথে সাথে নির্যাতিত ও দারিদ্র্যপীড়িত উপনিবেশবাসীরাও সংগঠিত হতে শুরু করে এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদের মূল উৎপাটন করে। লেনিন বলেন, সাম্রাজ্যবাদ ও রাষ্ট্রীয় পুঁজিবাদের মধ্যে দিয়েও সমাজতন্ত্রে উত্তরণ সম্ভব যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তি থাকে সর্বহারাদের কাছে। লেনিন সাম্রাজ্যবাদের ব্যাখ্যাদান প্রসঙ্গে এভাবে বলেন, সাধারণভাবে পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যর বিকাশ ও অব্যাহত প্রভাবের ফলে সাম্রাজ্যবাদের জন্ম হয়, কিন্তু পুঁজিবাদ তার বিকাশে কেবল সেই সুউচ্চ স্তরে গিয়েই সাম্রাজ্যবাদে পরিণত হয় যে পর্যায়ে তার কোনো কোনো বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যে পরিবর্তিত হতে শুরু করে, এবং যে পর্যায়ে পুঁজিবাদ থেকেও উন্নততর সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা উত্তরণ পর্বের বৈশিষ্ট্যগুলি সুস্পষ্টভাবে রূপ পরিগ্রহ করে এবং নিজেদের বরাবর সেইভাবেই প্রকাশ করতে থাকে। প্রিয় ছাত্ররা, লেনিনের মতে আমরা আগেও বলেছি, সাম্রাজ্যবাদী পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি এবং এর পরে পুঁজিবাদের নবতর কোনো বিকাশ সম্ভব নয়। মার্কস ও এঙ্গেলস পুঁজিবাদের মধ্যে অন্তর্নিহিত যে স্ববিরোধিতার কথা বলেছিলেন, লেনিন সেই দ্বন্দ্বকে সাম্রাজ্যবাদের মধ্যে প্রসারিত করলেন। সাম্রাজ্যবাদ যেহেতু পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, কাজেই এর মধ্যেই পুঁজিবাদের অন্তর্নিহিত স্ববিরোধিতা লুকায়িত থাকে এবং দ্বন্দ্ববাদের অমোঘ নিয়ম অনুযায়ী সাম্রাজ্যবাদ থেকে সমাজতন্ত্রের জন্ম অবশ্যম্ভাবী হয়ে পড়ে। পুঁজিপতিরা বাজার তাগিদে নানা কৌশল অবলম্বন করে। এগুলি সাময়িকভাবে সমস্যার সুরাহা করলেও স্থায়ী সমাধানে ব্যর্থ হয়, বরং নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায় এসব কৌশলের ফলে, এবং পরিণতিতে দ্বন্দ্ব এবং সমাজতন্ত্রে উত্তরণের বিষয়টি চলে আসে। এই প্রসঙ্গে আমি তোমাদের একটু বলতে চাই প্রিয় ছাত্ররা, বর্তমান অবস্থাতেও তোমরা পেপার পত্রিকা খেয়াল করলে দেখবে যে আমাদের এই করোনাকালের বৈশ্বিক পরিসরে বিশ্বের দেশে দেশে ধনতান্ত্রিক সমাজ যে এই বিপর্যয়কে রুখে দিতে ব্যর্থ হয়েছে, সেই পরিসরে বিশ্বের দেশে দেশে মানুষ সমাজতান্ত্রিক যে জীবন প্রক্রিয়ায় জনগণকে
জনগণ কেন্দ্রিক যে সাম্যবাদী এবং জনগণের সুবিধাদি সংক্রান্ত যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেই বামপন্থার প্রতি তারা তাদের বিশেষ করে বুদ্ধিজীবীরা সমর্থন ব্যক্ত করছেন এবং ভাবছেন যে এই সংকট উত্তর পৃথিবীতে হয়তো পৃথিবী সরকারগুলি, বিশ্বের বিভিন্ন দেশের এই বামপন্থী যে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সেগুলিকে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অনুসরণ করবে। যা হোক প্রিয় ছাত্ররা, লেনিন সাম্রাজ্যবাদী তত্ত্বে যে আমাদের যেভাবে দেখান, তাতে সাম্রাজ্যবাদের উত্থানের ফলে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়, শোষক আর শোষিত। এই যে দুই শ্রেণী, তার মধ্যে শোষিত রাষ্ট্রগুলি জাতীয় মুক্তির আন্দোলন গড়ে তোলে। অর্থাৎ সাম্রাজ্যবাদী যুগে বিপ্লব কোনো একটি মাত্র দেশে সীমাবদ্ধ থাকে না, বরং শোষিত বিশ্বের সমগ্র অঞ্চলের শোষিতরা বিশ্ব বিপ্লবের কর্মক্ষেত্রে এই সাম্রাজ্যবাদ একটি কর্মক্ষেত্র তৈরি করে। লেনিন আরও বলেন, এমনও হতে পারে যে কোনো একটি দেশে পুঁজিবাদের পর্যাপ্ত পরিমাণ বিকাশ ঘটেনি, ফলে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া সেটি হয়তো ঠিকভাবে হয়নি, যেটি সোভিয়েত ইউনিয়নে বলশেভিক বিপ্লবের পরিসরেও যেটি বলা হয়েছিল যে 1905 সালের সেই রুশ বিপ্লব ব্যর্থ হয়েছিল, কারণ সেখানে পুঁজিবাদের যথার্থ বিকাশ ঘটেনি। এই যে বিষয়গুলি, সেখানে তিনি বলেন যে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরুদ্ধে বিপ্লবের একটি বাতাবরণ যদি গড়ে ওঠে, তাহলে সকলেই বিপ্লবে সামিল হবে, যেটা রাশিয়াতেও হয়েছিল। এবং লেনিনের ধারণায় সাম্রাজ্যবাদী বিপ্লবকে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের প্রেক্ষিতে এই বিপ্লবও হবে বিশ্বব্যাপী। প্রথম বিশ্বযুদ্ধের পরিসরে তিনি পুঁজিবাদ এর সর্বোচ্চ বিকশিত অবস্থায় যে স্ববিরোধিতা, অর্থাৎ প্রতিযোগিতা, সংঘর্ষ, এগুলির পরিসরে এবং তার অনিবার্য পরিণতি যে প্রথম বিশ্বযুদ্ধ, তার পরিসরে শ্রমিক শ্রেণীর অস্ত্রসজ্জিত হওয়ার, সামরিক প্রশিক্ষণ লাভের যে সুযোগ তারা পায়, তাতে জাতীয় যুদ্ধ কালক্রমে শ্রেণী যুদ্ধে পরিণত হয়। বস্তুত লেনিন এভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে মার্ক্স তার তত্ত্ব প্রচারে মোটেই ভুল করেননি। যেটি অনেকেই বলতে শুরু করেছিল যে মার্ক্স যেভাবে বলেছিলেন পুঁজিবাদের পর সমাজতন্ত্র, সেটি তো হয়নি, বরং পুঁজিবাদ আরও বেশি বিকশিত হয়েছে। সেই বিষয়টিকে তিনি তার এই সাম্রাজ্যবাদ তত্ত্বের মধ্য দিয়ে ব্যাখ্যা করে বোঝাতে চান যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এবং এর মধ্যে দিয়েই সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে বিষয়টি সেটি চলে আসবে। এই যে তত্ত্ব, এই তত্ত্বের কিন্তু কিছু সমালোচনাও রয়েছে প্রিয় ছাত্ররা। একটা জিনিস খেয়াল করেছো কিনা, লেনিন অর্থনৈতিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির ধন কুবেরেরা ট্রাস্ট, কার্টেল ইত্যাদির মাধ্যমে একচেটিয়া যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদের দ্বারা যে একচেটিয়া মূলধন আর অর্থ যোগান প্রক্রিয়া, সেইটি সাম্রাজ্যবাদের সৃষ্টি করেছে। বস্তুত এই যে প্রক্রিয়াটি, এটি কিন্তু 20 শতকের, আর সাম্রাজ্যবাদ কিন্তু আমরা আগেই বলেছি যে অনেক আগের থেকেই বিভিন্ন মাত্রায় সাম্রাজ্যবাদ বিশ্বে ছিল। সুতরাং কোনো একটি প্রক্রিয়ার ফলাফল, যেমন আমরা জানি যে আমাদের এই ব্রিটিশ সাম্রাজ্য, যেটি আমাদের ঔপনিবেশিক আমলে, এখান থেকে পুঁজি বরং
ইংল্যান্ডে চলে গিয়েছিল। তো সেই যে বিষয়টি লেনিন বলছেন যে এই পুঁজিপতিদের অর্থ যোগান এবং এইসব কৌশলই সাম্রাজ্যবাদ সৃষ্টি করছে। এইভাবে কথাটির ব্যাখ্যা যে কোনো একটি তত্ত্বের বা কোনো একটি বিষয়ের যে পরিণতি, সেই পরিণতিকে তিনি কারণ বলে দেখাচ্ছেন, অর্থাৎ এই কারণে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছে। এটি একটি ত্রুটি। মার্ক্সীয় যে মূল দর্শন তার সাথে কিছুটা সাযুজ্য হারিয়েছে এই তত্ত্ব, যেখানে মার্ক্স অর্থনৈতিক নির্ধারণবাদে দেখান যে অর্থনীতি রাজনীতিকে নির্ধারণ করে। সেই যে প্রক্রিয়া, তাতে করে পুঁজিবাদীদের যে সমঝোতা সেটি রাষ্ট্রীয় ক্ষেত্রেও যে প্রভাব ফেলবে, অর্থাৎ রাষ্ট্রের পরিসরেও যে সমঝোতা হবে, সেটি কিন্তু আসলে হয়নি। বরং বিভিন্ন রাষ্ট্র তাদের নিজ নিজ স্বার্থেই ঔপনিবেশিক বিস্তারে প্রতিযোগিতা এবং সংঘর্ষের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাটি ঘটেছিল। আরও একটি সমালোচনা এভাবে যে পুঁজিপতিরাই যে সরকারকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দেয়, যুদ্ধে ঠেলে দেয়, বিষয়টি সবসময় এরকম না। বরং অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের শাসক শ্রেণীর যুদ্ধ ঘোষণার ফলে জনগণেরা ভোগান্তিতে পড়ে এবং সেই অর্থে পুঁজিপতিরাও, যেটা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং তার পরবর্তী সময়েও এটি আমরা দেখেছি রাজনীতির পরিসরে। তো এই যে বিষয়গুলি, এর যে এই আলোচনার পরিসরে আমরা সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য জানলাম। এবারে সুপ্রিয় ছাত্ররা, আমরা মার্ক্সবাদে লেনিনের অবদান সম্পর্কে কিছু আলোচনা করি। খুব সংক্ষিপ্ত পরিসরে এটি করব। লেনিনের প্রথম অবদান মার্ক্সবাদের বাস্তব প্রয়োগ। তোমরা জানো প্রিয় ছাত্ররা, মার্ক্স তার মৃত্যু সময়ে বিপ্লবের আশায় দিন গুনতে গুনতে মৃত্যুকে বরণ করেছিলেন। সেই বাস্তবতা যেটি তিনি আশা করেছিলেন, সেটি লেনিনের মাধ্যমে রাশিয়াতে প্রথম প্রয়োগ হয়েছিল সোভিয়েত ইউনিয়নের জন্মের মাধ্যমে। মার্ক্স পরবর্তীকালে যে সংস্কারবাদ, শোধনবাদ এর কবল থেকে মার্ক্সবাদকে উদ্ধার করতে, রুশ সর্বহারাদের যে ঐতিহাসিক ভূমিকা সেটিকে প্রতিপন্ন করতে, সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও বাস্তবায়নের কারিগর রূপকার ছিলেন লেনিন, যিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মার্ক্সবাদের সফল প্রয়োগ করেন, গঠন করেন সোভিয়েত ইউনিয়ন। প্রিয় ছাত্ররা, বিপ্লব সম্পর্কে লেনিন এর মৌলিক অবদান, যে প্রোলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার জন্যে, যার আলটিমেট পরিণতি সাম্যভিত্তিক সমাজ, সেই প্রোলেতারিয়েতের একনায়কত্বে প্রতিষ্ঠার জন্যে বিপ্লবের অপরিহার্যতার কথা লেনিন প্রচার করেন এবং বলশেভিক বিপ্লবের এই প্রাণপুরুষ জাতীয় বিপ্লব থেকে বিশ্ব বিপ্লব পর্যন্ত তার তত্ত্বকে প্রসারিত করেন। বিপ্লবের ক্ষেত্রে ভ্যানগার্ড বা অগ্রদূত হিসেবে পার্টি তত্ত্ব, পার্টি সংক্রান্ত পেশাদার বিপ্লবী তত্ত্ব, এই বিষয়গুলি কৃষকদের প্রোলেতারিয়েতের মধ্যে অন্তর্ভুক্তিকরণ, এগুলির মধ্যে দিয়ে তিনি মার্ক্সীয় যে ভিউ সেটিকে সম্প্রসারিত করেন। এবং এই যে পেশাদার বিপ্লবী তত্ত্ব, এটি মার্ক্সবাদী তত্ত্বে লেনিনের সবচেয়ে বড় অবদান। ইবনে স্টাইনের এটি অভিমত। এবারে এই কমিউনিস্ট যে রণকৌশল আর রণনীতি, সেটি তার একটি বড় অবদান। লেনিন ছিলেন বাস্তববাদী চিন্তাবিদ ও সংগঠক। রণকৌশল হিসেবে জাতীয় বুর্জোয়াদের সাথে প্রয়োজনে আতাত, কৃষকদের সমর্থন নিশ্চিত করা, সমাজের সর্বাধিক অংশকে বিপ্লবের আওতায় আনা, শ্রেণী চেতনা বিকশিত করা, সশস্ত্র ও সর্বাত্মক বিপ্লবের কথা তিনি বলেছিলেন রণকৌশল হিসেবে। এবং এই রণনীতির মধ্যে বিপ্লবের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম পদ্ধতি তিনি রাখেননি। যথা সময়ে বিপ্লবের প্রস্তুতি নিয়ে বিপ্লব
সংগঠনের বিষয়টি তার মতের মধ্যে এসেছে এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার নীতিতে তিনি ছিলেন বিশ্বাসী। প্রিয় ছাত্ররা, আরেকটা আমরা একটু আগেই আলোচনা করলাম, কাজে সেটি নিয়ে আমি আর আলোচনা করছি না। তার সাম্রাজ্যবাদী যে তত্ত্ব, যার মধ্যে দিয়ে তিনি তার আন্তর্জাতিক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং আলটিমেটলি যেটি বলতেই হয় সেটি হচ্ছে প্রোলেতারিয়েতের এক নায়কত্ব বাস্তবায়নে যেটি কার্ল মার্কসের স্বপ্ন ছিল, সেটি তিনি এই দর্শনকে বাস্তবায়িত করেন এবং প্রোলেতারিয়েতের রাষ্ট্রশক্তিকে প্রধান অস্ত্ররূপে ব্যবহার করে শোষণমুক্ত সমাজ ও পুঁজিবাদী রাষ্ট্র বিলুপ্ত করে সাম্যবাদী সমাজ গঠনের দিকে অগ্রসর হয়েছেন। লেনিনের এই যে কর্মপ্রয়াস, এর মধ্যে দিয়ে পৃথিবী সমাজতান্ত্রিক গণতন্ত্রের ঘ্রাণটি আসলে পেয়েছিল, যে প্রকৃত গণতন্ত্র রাজনীতি বা রাজনৈতিক বিষয় নয়, বরং অর্থনৈতিক বিষয় সাম্যের মধ্যে বিধৃত রয়েছে এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যেই প্রকৃত গণতন্ত্রকে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রোলেতারিয়েতের জন্য সাম্যের যে ঘ্রাণ, সেটি আমরা লেনিনের তাত্ত্বিক এবং বাস্তব প্রয়োগের মধ্যে দিয়ে পেয়েছি। তো এই সব কিছু মিলিয়ে প্রিয় ছাত্ররা, আমরা যদি লেনিনকে সম্পর্কে মূল্যায়ন করতে যাই, সেই মূল্যায়নের সময় আমাদের কোলাকাউস্কিকেই মনে করতে হয়। কোলাকাউস্কি বলেছিলেন এভাবে: ইফ দ্য গ্রেটনেস অফ historical figure is measured by the consequences that can be ascribed to their acts, Lenin must certainly rank as the greatest man of the 20th century. প্রিয় ছাত্ররা, লেনিন সংক্রান্ত এই 3টি ক্লাসের পরিসরে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে, তোমাদেরকে আমি অনুরোধ করব নিজেরাও একাধিক বইয়ের সাহায্য নিয়ে সেটিকে সমাধান করার চেষ্টা করো। না পারলে যোগাযোগ করো, সেটি ফোনে করতে পারো, অথবা আমরা পুনরায় আমাদের যখন দেখা হবে এই বিষয়ে কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় ছাত্ররা। দেখা হবে ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই। আল্লাহ আমাদের সেই পরিসর সৃষ্টি করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।